হয়েছে। আমার বাবা একটা হাই ফ্রেন্ডস, অনেকদিন পর নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। আজকের ভিডিওটি রিয়েল লাইফ স্টোরি, অর্থাৎ একটি জীবনের গল্প। আজ কিবরিয়া ভাই শো থেকে সংগৃহীত। গল্পটি শোনার পর কেউ নেগেটিভলি নেবেন না, কারণ এটি আমাদের শো থেকে নয়, ঠিক আছে? যদি ভালো লাগে শুনবেন, নইলে নয়। পাকিস্তানে একটা কোম্পানিতে জব করতেন ম্যানেজার পদে। তখন খুব কম স্যালারি পেতেন, বাট ওঠা নিয়ে নাকি হয়ে যেত। আচ্ছা। তো আমরা ভাই বোন ছিলাম 6 জন। আমরা 2 ভাই 4 বোন। প্রথমে 2 বোন, তারপর 1 ভাই, তারপর আমি। তো আমার বয়স যখন 10 মাস, তখন আনপ্রেজেন্টলি আমার ছোট বোনটা দুনিয়াতে এসে যায়। আমার মা বুঝতে পারেনি যে আমি নেক্সট প্রেগনেন্ট হয়েছেন। যখন আমার ছোট বোনটার জন্মের 3য় দিন আমাকে আমার নানু বাড়িতে দিয়ে দেয়। তো আমি আমার নানু বাড়িতে বড় হয়েছি তখন থেকে। তো যতদিন আমার মামা, ছোট মামা, আমার মায়ের আবার 2 ভাই 2 বোন। জি। তো আমার ছোট মামা যতদিন বিয়ে করে নেয় ততদিন আমি সবার আদরে ছিলাম। মামার আদরে ছিলাম, নানা নানির আদরে ছিলাম। আমার নানা নানির মৃত্যুর আগ পর্যন্ত আমি ওনাদের আদরে ছিলাম। তখন মামা যখন বিয়ে করছেন তখন আমার আদরটা ওখান থেকে কমে যায়। কিন্তু আমার মামা আমাকে স্কুলে ভর্তি করার নেই। আচ্ছা। আমার মামার একজন ফ্রেন্ড আসছিলেন, তো উনি দেখছে, তখন আমি আরবি পড়তেছিলাম আমার মামির কাছে। তো উনি দেখছেন আমি পড়ার মধ্যে খুব একটু ভালো। তখন উনি বললেন আমার মামাকে যে তুমি ওকে স্কুলখানে ভর্তি করাচ্ছ না। তো কিছু বলেন নাই। তখন উনি আমাকে বাজারে নিয়ে গিয়ে আমাকে 2টা বই কিনে দিলেন, বা একটা বাংলা বই আর একটা অঙ্ক বই ক্লাস 1-এর। আচ্ছা। তো ওগুলো আমি কিছুদিন বাসায় পড়েছি। বাসায় পড়ার পরে আমার আরেক মামাতো বোন, আরেক মামার মেয়ে, ওর স্কুলে পড়তো, ও তখন ক্লাস 4-এ পড়তো। ওর সাথে আমি স্কুলে যাওয়া শুরু করি, যদিও আমাকে স্কুলে ভর্তি করে দেয়নি। আচ্ছা। তারপরে স্কুলে ভর্তি না করা অবস্থাতেই যখন ওখানে ফার্স্ট টার্ম পরীক্ষা যখন আসছে, তো আমি পরীক্ষা দিতে পারছি না। তো হেড স্যার যিনি ছিলেন উনি কিন্তু আমার নানার পরিচিত ছিলেন, তো আমাকে চিনতেন পরিচয় দেওয়ার পরে। তো বলছে তুই স্কুলে ভর্তি হচ্ছিস না কেন? তো আমি বলছি স্যার আমাকে ভর্তি করাচ্ছেন, আমি কি করে হব? তখন উনি বলছেন আচ্ছা ঠিক আছে পরীক্ষা দেবো, ভর্তি না হলে তো পরীক্ষা দিতে পারবি না। তো ঠিক আছে, আমি তোর নাম রেজিস্টার করে নিচ্ছি, পরীক্ষা দেয়। তো আমি ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে আমি সেকেন্ড হই। তারপরে যখন আমি সেকেন্ড হই তখন হেড স্যার আমাকে আর ভর্তি করে নিলেন, না কোনো টাকা পয়সা লাগলো না। তখন ভর্তি করতে 5 টাকা লাগতো। আচ্ছা। ওই 5 টাকার কারণে আমি এতদিন ভর্তি হতে পারিনি। জি। তারপরে আমি বার্ষিক পরীক্ষায় সেকেন্ড হয়ে ক্লাস 2 উঠলাম। ক্লাস 2 থেকে আমি অলওয়েজ আমার রোল নাম্বার 1 ছিল। কিন্তু আমার কখনো যে এরপর আমি বই কিনতাম না, তখন স্কুলেও বই দিত না, সরকারি ভাবে কিনতে হতো। তো আমি কি করতাম, আমার 1-এর বই হয়তো বা ক্লাস 2-র বই অন্য একজনকে দিলাম, যে কারো মনে তার 2 জন পড়ালেখা করতেছে, একজন 2-তে বা একজন 3-তে। তো আমার 2-র বই ওকে দিয়ে, যে বোনটা 2-তে উঠেছে ওকে দিয়ে, ও 3-র বইগুলো আমি নিতাম। এরকম চেঞ্জ করে করে পড়তাম। আর আমাদের প্রত্যেক বছরই স্কুলে যে ফাংশনটা হতো, খেলাধুলা হতো, তো ওখানে আমি অনেকগুলো ইভেন্টে প্রাইজ পেতাম। যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক, তারপরে হাই জাম্প, লং জাম্প, 200 মিটার, 400 মিটার দৌড়, স্কিপিং, সুই সুতা, এগুলো তো আমি অলওয়েজ ফার্স্ট হতাম। ওইখানে আমি যে প্রাইজগুলো পেতাম, খাতা কলম ওগুলো দিয়ে আমার হয়ে যেত। ইভেন বছরের লাস্টে গিয়ে যখন আমি, ওই সময় বাবা কোথায়? আমার বাবা ছিলেন না। আমার 3 বছর বয়সে আমার বাবা মারা গেছেন। মারা গিয়েছিলেন? জি। আচ্ছা। তো আমার মা অনেক কষ্ট করে আমার বাকি ভাই বোনদের বড় করেছেন। জি। তারপরে ওই বছর লাস্ট দিকে এসে যখন আমি খাতা কলমের ক্রাইসিসে পড়ে যেতাম, তো মাঝে মধ্যে স্কুলে যাওয়ার সময় আমার নানা আমাকে 25 পয়সা 50 পয়সা এরকম দিতেন। তো ওইগুলো আমি জমায় রাখতাম, তখন আমি ওই খাতা কলম এগুলো কিনতাম। আবার মাঝে মধ্যে ইউনিসেফ থেকে কতগুলো খাতা দিত, ওইটা পেলেও আমার হয়ে যেত। জি। তো এইভাবে আমি ক্লাস 7-এ আসি। 7 পর্যন্ত উঠে ক্লাস হাই স্কুলে উঠেও আমাকে ভর্তি করায় নাই। এরকম 4-5 মাস স্কুলে না যাওয়ার ফলে, তো হাই স্কুল প্রাইমারি স্কুল একসাথেই ছিল। তখন একদিন মোহাম্মদ আলী স্যার আমাকে, আমরা স্কুলে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতাম, পানি খাইতাম। তো সেরকম সকালে একদিন পানির জন্য গেছি, তো হাই স্কুলের হেড স্যার আমাকে দেখেছেন। তো কি তুমি এখনো ভর্তি হয় নাই, স্কুলে আসো না কেন, তুমি তো পড়ালেখায় ভালো? তো আমি বলছি স্যার অ্যাকচুয়ালি আমি ভর্তি হতে পারি নাই। তো বলছে ঠিক আছে তুমি আজকে স্কুল টাইমে আমার সাথে দেখা করো। তো আমি গেলাম স্কুলে, তখন উনি আমাকে বলছেন ঠিক আছে তোমার তো বোধহয় আর্থিক সমস্যাটা খুব বেশি,
তো উনি আমার বাবা মার কথা জিজ্ঞেস করলেন, তো আমি বলছি স্যার আমার বাবা নেই, আমি নানা বাড়িতে থাকি। তখন উনি আমাকে নিজে স্কুলে ভর্তি করা নিলেন আচ্ছা আচ্ছা। ক্লাস 6-এ। তারপরে আমি ক্লাস 6 থেকে তখন আমি যেহেতু 5 মাস পরে ভর্তি হয়েছি, তো আমার রোল নাম্বার 9 হয়, মেয়েদের মধ্যে সেকেন্ড, ছেলে মেয়ে উভয়ের মধ্যে আমি টপ 10-এর মধ্যে ছিলাম। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি, সেপ্টেম্বর মাস, তখন জোহরের নামাজ পড়তেছিলাম। ওই সময় আমার মামার সাথে একজন লোক আসেন। আচ্ছা। তো ওনারা আমাকে আমি ওনাদেরকে নাস্তা দিতে গেছি নামাজ পড়ে উঠে। এরপর তো হ্যাঁ চলে, যেরকম মানুষ আসে সবাই চলে গেছে। পরে 2-1 দিন পরে শুনতেছি উনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন। ওনার বয়স তখন 45 এক্সিট করছে। আচ্ছা আচ্ছা। উনি দুবাই থাকতেন। তো ওনার তখন উনি অলরেডি 5 সন্তানের জনক। ওকে। ওনার 5টা ছেলে মেয়ে, ওনার সেকেন্ড মেয়ে আমার সমবয়সী। হ্যাঁ। তারপরে আমার মামা তখন বেকার ছিলেন। আমার মামা একটা মেস ফ্যাক্টরিতে চাকরি করতেন। তার আগে ওনার চাকরি চলে যায়, তখন উনি বেকার ছিলেন। তো উনি নাকি আমার মামাকে বলেছেন যে বিদেশে নিয়ে যাবেন, হ্যাঁ আমাকে পড়ালেখা করাবেন, এইসব যখন বলছে মামা আমাকে ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। কিন্তু এই কথা শুনে আমার মা, আমার ভাইটা আমার 6 বছরের বড়, এবং আমার মেজো আপা, ওরা কেউ বিয়েতে রাজি না। কিন্তু আমার মামা নাসুর, মানে আমার মামা বলেছেন আমি ছোটবেলা থেকে বড় করেছি, আমি বিয়ে দিব, আর সে বেটার আর কিছু পাবো না। আচ্ছা। তো এখন সতীনের করে বিয়ে হলে কি হবে, সতীন ছাড়া বিয়ে হলে কি হবে, আমি এইগুলো কিছুই বুঝতাম না। তখন আমার 12 বছর চলতেছে মাত্র। তারপরে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য অনেক ঝগড়াঝাটি হচ্ছে। তখন আমার ভাই এক পর্যায়ে মারামারি পর্যন্ত লেগে গেছে আমার মার সাথে, আমার মামার সাথে। আমার মা ভাইকে লম্বা কিরিচ নিয়ে দৌড়ে ছুটছেন। আচ্ছা। তারপরে এখন আমাকে তো আর যেতে দিচ্ছে না। আমার ভাই বলছে তুই আমার কাছে চলে যাই, ওদের সাথে থাকার দরকার নেই, কিন্তু আমাকে যেতে দিচ্ছে না। তখন আমার ভাই আমাকে ডেকে এনে বলতেছে যে দেখ তুই তো এগুলো বিয়ের সাথে কিছু বুঝিস না, তোকে যদি ওরা রাজি কিনা ওখানে কাজে আসবে, তোকে রাজি কিনা জিজ্ঞেস করলে তুই বলবি যে না তুই রাজি না। তুই যদি রাজি না হস তাহলে তোর বিয়েটা হবে না। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। এরপরে যখন কাজে আসছে, তো ওখানে সবাই, আমার মামা আরো ওখানে যত লোকগুলো ছিল ওরা তো সবাই বড় বড়, আমার ভাইয়া তো ছোট ছিল। তো আমাকে বলতেছে যে তুই রাজি তো? আমি কিছু বলতেছি না, আমি বলছি যে না। হ্যাঁ, তখন ওরা বলছে যে হ্যাঁ রাজি, মাথা নাড়াই জোর করে আমাকে মাথা নাড়ে, কিন্তু কাজই শুনে নাই আমার কথাটা, বলছে যে রাজি, বাস বিয়ে হয়ে গেছে। তারপর বিয়ে পরে ওখানে বিয়ে হয়ে গেল আপনার? হ্যাঁ, ওই লোকের সাথে আমার বিয়ে হয়ে গেছে। ওকে। আপনার ফ্যামিলি জানতো ওনার সম্পর্কে, জানতো যে ওনার আগে একটা বিয়ে আছে এরকম? হ্যাঁ, সবকিছু জানতো। জেনে শুনে আপনাকে এভাবে বিয়ে দিল? জি, জেনে শুনে দিয়েছেন। ওকে। তো এইটা কোনো নাকি ফ্যাক্টর না, পুরুষ মানুষের বয়সটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, তার এগুলো আমি বুঝতামই না। তারপর আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পরে ওই লোকের সাথে যখন আমাকে মানে এখন যেটা বাসর বলতেছে, বাসর দিল, আমি কিছু বুঝি না। আমাকে ওখানে রুমে ঢুকে দেওয়ার আগে আমার মামি বললো যে উনি যখন রুমে ঢুকবেন তুই ওকে সালাম করবি। তো উনি যখন রুমে ঢুকে যখন আমার হাত ধরে টানাটানি করছে, আমি দৌড় দিচ্ছি একদিকে, রুমের এক কোনায় চলে গেছি। তারপর দেখি উনি চুপচাপ বসে আছেন। তো হঠাৎ আমার মনে পড়ছে আমার মামি যে আমাকে বলছে ওনাকে সালাম করতে, তা আমি আবার গিয়ে ওনাকে সালাম করছি। ওকে। যদিও আমরা হাসছি, বাট বুঝতেই পারছেন যে কতটা মানে আজকের আমাদের সামাজিক সচেতনতার জায়গা থেকে এই ধরনের ভয়ানক ব্যাপারগুলো চিন্তা করা যায়। জি, আমি যখন ওনাকে সালাম করেছি তখন উনি আমাকে ধরে ফেলছেন। তো ঠিক আছে, আমি বলছি সমস্যা নাই, তুমি ভয় পেয়ে না, তুমি এমনি শো, তুমি এদিকে ওখানে বসে থাকার বা দাঁড়িয়ে দেখার দরকার নেই, তুমি ঘুমাও, তুমি তোমার মতো ঘুমাও। তো আমি ঠিক আছে, আমি এক পাশে শুয়ে গেছি। উনি বিদেশ চলে যাবেন আবার, 4 মাস ছিলেন, 4 মাসের মধ্যে এইসব এত কিছু করে ফেলেছেন। তো যখন চলে যাচ্ছেন তখন আমাকে ওনার সাথে করে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। ওনাদের বাড়িতে নেন নাই, ওনার এক চাচার বাড়িতে নিয়েছিলেন। তো চাচা বাড়িতে নেওয়ার পরে ওখান থেকে তারপরের দিন আবার ওনার মা এসে ওনাদের বাড়িতে নিয়ে গেছেন আমাকে। তারপরে উনি ওখানে আমাকে রেখে দেন, উনি বাইরে চলে যান। তারপরে উনি চলে যাওয়ার পরে আমাকে আর আসতে দিয়েছিল মনে হয়। তারপরে যাই হোক, আমাকে ওখানে আমি বেশ কিছুদিন ছিলাম। থাকার পরে আবার আমার নান বাড়িতে চলে আসি। তো আসার পরে মানে আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম প্রায় 3 মাস পরে। তো উঠান ঝাড়ু দেওয়ার পর আসরের নামাজে পড়ে। তো ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আচ্ছা।
তো আমার মামি দেখেছে, দেখার পরে আমাকে বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে পানি ঢেলে ঢালার পরে আমি সুস্থ হই, আমার জ্ঞান আসে। কিন্তু এরপর থেকে কেমন জানি আমি পাগলামি করি। আচ্ছা, হ্যাঁ, সবাই বলছে জিনের বাতাস লেগেছে, মানে যেটা হয় গ্রামাঞ্চলে আর কি, যেটা বলে। হ্যাঁ, এরকম। আমি 3 মাস কমপ্লিটলি এইরকম ছিলাম। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এর মধ্যেও যে উনি যে আমাকে পড়ালেখা করাবেন বলেছেন, বাট উনি কিন্তু আমাকে পড়ালেখা আর করার নেই। হ্যাঁ, তো এরপর তো আপনি যেটা বলছিলেন যে ওনার আগের ওয়াইফ ছিল, সেখানে বাচ্চা কাচ্চাও ছিল, তো আপনাকে কি ওই বাড়িতে নিয়ে গিয়ে তুলেছে নাকি অন্য কোনো বাড়িতে, নাকি তখন আপনি জানেন না বিষয়টা? না, ওনার এক চাচার বাড়িতে নিয়ে গেছিলেন, ওনাদের বাড়ি থেকে দূরে। ও আচ্ছা, তখন আপনি জানেন না ঘটনাটা, নাকি বিয়ের পরে জেনেছেন, বিয়ের আগে জেনেছেন? এই ওনার বউ আছে যে, সেটা জানতাম। ও জেনে শুনে বিয়ে করেছেন? হ্যাঁ, আমি তো বিয়ে সম্পর্কেই জানতাম না। এক্স্যাক্টলি, আপনি তো সেটাই জানেন না, আমার বিয়ে কি ফ্যামিলি সে- জেনে শুনেই বিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, বিয়ে কি সেটাই তো আমি বুঝতাম না। রাইট। তারপর তো সেজন্য ওনার বউ থাকলে কি বা না থাকলে বা আমার তাতে কোনো একটা কিছু যায় আসে না। রাইট, রাইট। হ্যাঁ, তারপরে আমাকে ওনার চাচা বাড়িতে নিয়ে গেলেন, ওখানে আমি রাতে ছিলাম। তারপর দিন সকালে ও তো মানে এর মধ্যেই সব জায়গায় জানাজানি হয়ে গেছে, আমাকে সন্ধ্যায় নিয়ে গেছে। তারপরে মানে মাগরিবের পরেই সবার কাছে জানাজানি হয়ে গেছে যে উনার আমাকে ওখানে নিয়ে গেছে। ও যে সেকেন্ড ম্যারেজ করেছে, ওই মেয়েটাকে এখানে নিয়েছে। মানে গ্রাম তো পাড়া প্রতিবেশী সবাই একদম আমাকে দেখতে আসতেছে। তো সবাই শুধু বলতেছে বুড়া হয়ে গেছে, বুঝছে বেড়া, যে এত সুন্দর একটা ছোট্ট একটা বাচ্চা মেয়েকে, তার মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করলো। আর মানুষগুলো কেমন, এমন বাচ্চা মেয়েটাকে এরকম একটা বুজ্জের হাতে দিয়ে দিল, সবাই এটা বলতেছে। তারপরে এলেন ওনাদের বাড়ি পিঠার মধ্যে, পরে আবার বাসায় চলে আসছে। তখন তো আপনি আপনার হাজবেন্ডের চাচার বাড়িতে। জি। তো ওইখান থেকে আপনি কি খবর নিচ্ছেন ওনার সম্পর্কে? আমি খবর নিচ্ছি না তো, তাহলে? খুব বেশি দূরে না। ও, ডিসটেন্সটা খুব বেশি দূরে না। আচ্ছা, আচ্ছা। তো ওখানে যে ওই বাড়ির এই বাড়ির সবাই আমাকে দেখতে আসছে না, তো এরা কথাবার্তা বলতেছে, ওরা সেটা বলতেছে, আমি শুনতেছি। আচ্ছা, 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 ওকে। আমি শুনতেছি জাস্ট এটুকুই। তারপর দিন কি করছে, সকাল 9টার দিকে আমার শাশুড়ি আসছে। আসি বলে যে ছেলে যখন বিয়ে করছে ভালো হলো, আমার ছেলে খারাপ হলো, আমার ছেলে তো আমার ছেলে বিয়ে করছে কি আমি ফেলে দিতে পারবো? বউ এখানে কেন থাকবে? আমার ছেলে বউ আমার বাড়িতে যাবে। তো এটা বলে আমাকে নিয়ে গেছে। তো ওনার ছেলে যাওয়া পর্যন্ত ওখানে ছিলাম। ওনার ছেলে যাওয়ার পরে ওখান থেকে আমি চলে গেছি আমাদের বাড়িতে। তো তারপরে বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে এই ঘটনা হলো যে আমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। উনি যখন চলে গেছেন, যেদিন চলে গেছেন ওই রাতে, এরপর 2 রাত আমি ওখানে যতদিন ছিলাম আমার সতীর সাথে একই বিছানায় ঘুমাইতাম। আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ, একদিন রাতে আমার ঘুমে যাওয়াতে দেখি কি উনি আমার চুল ধরে টানতেছেন। তো আমি শুনেছি, এখন এগুলো বিশ্বাস করি না, তখন মানে শুনেছি আর কি, বলছে মানে আমাকে উনি তাবিজ করেছেন। আচ্ছা, তো এটা উনি নিজের মুখে স্বীকার করেছিলেন, মানে চুল নিয়ে, আপনার চুল নিয়ে। আচ্ছা, আমাকে তাবিজ করেছেন, এটা শুনেছিলাম। তারপরে আমি তো 3 মাস টোটালি ডিসপ্লেস ছিলাম। তারপরে আমার শাশুড়ি এই ঘটনার পরে 3 মাস আপনার অবস্থা খারাপ ছিল? হ্যাঁ, ওখান থেকে যাওয়ার পরে, আচ্ছা, আচ্ছা, আমাদের বাড়িতে যাওয়ার পরে। আচ্ছা, আচ্ছা। তারপরে আবার কেমন করে জানি ওজা টোজা আইনি আমাকে ভালো করেছে, সুস্থ করেছে, ঠিক আছে। এরপরে ওইগুলো সে শুনছে, আমি চিঠি লিখে জানিয়েছি। হ্যাঁ, তো তারপরে আমি চলে আসছি। আমার তো এখানে ছিলাম, হঠাৎ এক রাতে দেখি কি উনি আসে আমাকে ডাকতেছেন 4 মাস পরে। মানে আপনার হাজবেন্ড? হ্যাঁ, উনি বিদেশ যাওয়ার 4 মাস পরে আবার ব্যাক করেছেন। কোন দেশে থাকতো জানি? কোন দেশে? সৌদিতে থাকতেন। সৌদি আরবে। আলাক্সা। আচ্ছা, আলাক্সাতে। হ্যাঁ। তারপরে যখন ডাকছে উঠে দরজা খুলে দিচ্ছি। তারপরে বাড়ির সবাই উঠেছে। তো বলছে যে আমি মানে কালকে আসছি, কালকে চলে এসেছি। তো এরপরে উনি আপ ডাউন করতেন, 2 মাস ছিলেন। 2 মাস পরে যাওয়ার সময় আবার আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। এর মধ্যে কিন্তু আমি ম্যাচিউর হয়ে যাই। তো উনি আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পরে আমি কিছুদিন ছিলাম। কিছুদিন থাকার পর আমাকে তো উনি ওখানে রেখে চলে যান। পরে বুঝতে পারি যে মানে আমার প্রেগনেন্ট। আপনি কনসিভ করেছেন, এটা বুঝতে পারছেন? কনসিভ করেছি। আচ্ছা, বয়স কত তখন আপনার? আমার 14 বছর বয়স। 14 বছর। 7 বছর বয়সে বিয়ে হওয়ার পরে আপনি 14 বছর বয়সে ওনার সঙ্গে 4 মাসের দেখা, আমি ঠিক বুঝতে পারছি না, মানে এত ছোট গ্যাপটা কিভাবে হয় আসলে? ওনার সাথে আমার বিয়ে হয় তখন আমার 12 বছর 2 মাস। আচ্ছা। হ্যাঁ,
তো এরপর উনি অনেকদিন বাড়িতে ছিলেন, আচ্ছা। থাকার পরে যে হচ্ছে আমি হাসপাতাল নিল, থাকার পর উনি আবার দেশে বাইরে চলে গেলেন। আপনি বলছেন যে 7 বছর বয়সে আপনাকে দেখতে না, না। আসে, তাহলে ওটা কোনটা? আমি তো ক্লাস 7-এ 7 বছর ও থেকে- আচ্ছা আচ্ছা, রাইট রাইট, আই এম এক্সট্রিমলি সরি, আপনি তখন ক্লাস 7 এ। আমার নিজেরই ভুল হয়েছে, ঠিক আছে, সমস্যা আমি নেই। ক্লাস 7-এ তখন। হ্যাঁ, ঠিক আছে, একদম ইউ আর পারফেক্ট, রাইট, বলেন তারপর। আমি কিন্তু জানতাম না যে প্রেগনেন্ট হয়েছে এটা, কিন্তু আমার খুব বমি হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল। তখন এই আমার শাশুড়ি, চাচি শাশুড়ি বলতেছে আর কি, আমার চাচি শাশুড়ি, আমার বড় যা, ওরা বলতেছে যে ছেলে আসতেছে, ছেলে আসতেছে, এগুলো বললো। তার মধ্যে আমার না খুব বেশি জ্বর হয় তখন, যে বমি, মাথা ঘোরানোর সাথে জ্বর হলো, 105 হয়ে যায় জ্বর। তো ওনাদের ওখানে এলাকায় একটা ইমরান ডাক্তার নামে একজন ডাক্তার ছিলেন, ওনাকে আনিয়েছেন। উনি যে পেশেন্টকে দেখেন ওখানে ওনাকে গ্লুকোজ স্যালাইন দিবেন, ওই যে কি ওখানে কি একটা ইনজেকশন দেন, ওটা দিলে মাথা ঘোরায়, স্যালাইনটা দিলে ভালো সুস্থ রোগীও অসুস্থ হয়ে যায়, মাথা ঘোরায়। এই কি যেন একটা ইনজেকশন দেন ওখানে। তারপর আর উনি সবাইকে ইয়ে দিতেন, কার্মিয়া নামের একটা সিরাপ দিতেন। আচ্ছা, সবাইকে মোটামুটি? হ্যাঁ, সব পেশেন্টকেই। ওকে। তো আমাকেও দেখে আমাকে স্যালাইন দিলেন, ইনজেকশন দিলেন, সিরাপ গুলো দিচ্ছেন। তো উনি স্যালাইন যখন আমাকে পুশ করে চলে যাচ্ছে, সবাইকে বলে গেছেন যে মানে স্যালাইনটা শেষ হলে তোমরা, এটা শেষ হতে হতে রাত 11টা বাজবে প্রায়, তোমরা কাল খুলে নিও, তা না হলে রক্ত উঠে যাবে। তো সবাই ওনাকে শিওর করলেন যে হ্যাঁ খুলে নিবে। আমার অনেক দেবর ছিল, হ্যাঁ অনেক দেবর বলতে কি, আমার শ্বশুরের 2 বিয়ে করেছে, আবার আমার চাচা শ্বশুরও 2 বিয়ে করেছে। 2 বিয়ে করছে, যেরকম আমার শ্বশুর যখন মারা যান তখন আমার শাশুড়িকে আবার ওনার দেবরে বিয়ে করে। আচ্ছা। তো 2 বউ মিলে অনেকগুলা ছেলে মেয়ে। ওকে। তারপরে যে দেখি কি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, কিন্তু স্যালাইন করার জন্য কেউ নাই। এটা রাতে যখন শেষ হয়ে গেছে, স্যালাইন শেষ হওয়ার পরে যে অনেকগুলো রক্ত উঠে গেছে, মানে স্যালাইনের রক্ত উঠে গেছে? হ্যাঁ, স্যালাইন রক্ত উঠে গেছে শেষ হয়ে, কিন্তু কেউ আসছে না। আমি সবাইকে ডাকতেছি, কেউ নেই, সবাই ঘুমিয়ে গেছে। তো আমি কি, তখন আমার শরীরে কাঁপুনি ছুটে গেছে ভয়ে। তো আমি কি করছি, আস্তে করে টেপটা খুলে কোনো রকমের সুইটা টান দিয়ে খুলে ফেলেছি। সুইটা টান দিয়ে খোলার ফলে এই যে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, তো আমি ওটা জানতাম না যে ওই যে যেখানে পুশ করছে ওই জায়গাটা চেপে ধরতে হবে। আচ্ছা। তারপরেও আমি কি জানি কেন জানি যখন ব্লাড বেরোচ্ছে তখন আমি চেপে ধরেছি, তারপর কিছুক্ষণ পরে ব্লাড বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো দেন আমার যে আমি ওয়াশরুমে যাব, কিন্তু আমার মাথা ঘুরাচ্ছে খুব, আমি উঠতে পারছি না, লাইট টাইট সব অফ। কিন্তু তো ওয়াশরুমে যাবো, যে আমার শাশুড়ি বারান্দায় শোন, হ্যাঁ আমার শাশুড়ি যেখানে শোন, আমার শাশুড়ি পায়ের নিচে বদনা থাকে দরজার ফাঁকের মধ্যে। আচ্ছা। তো ওখান থেকে বদনা নিয়ে বাইরে ওয়াশরুমে যেতে হয়। আচ্ছা। তারপরও আমি হাতড়ায় গেছি, তো ওখানে তো অন্ধকার, আমার শাশুড়ি পায়ের সাথে লেগে আমি পড়ে গেছি এই বদনা নিতে গিয়ে। তো আমার শাশুড়ি কে করে চিল্লাই উঠছে, উঠে লাট দিছে। তো আমাকে দেখছে, বলো তুমি এখানে কি করতেছো? তা আমি বলছি, মা আমি ওয়াশরুমে যাবো সেজন্য, কিন্তু আমার ওই যে মাথা ঘোরাচ্ছে, আমি পড়ে গেছি, বদনা কুস্তি গিয়ে আপনার পায়ের সাথে লেগে পড়ে গেছি। তখন উনি আমাকে তো ওয়াশরুমে নিয়ে গেলেন। তা আমি ওয়াশরুম সেরে আসলাম, আসার পর উনি বললেন স্যালাইন কিভাবে খুলছে, কে খুলছে? আমি কেউ খুলে নাই, তো রক্ত উঠে গেছে, সেজন্য আমি নিজে টান দিয়ে খুলে ফেলেছি। তো উনি গিয়ে দেখলেন ওখানে অনেকগুলো রক্ত উঠে গেছে। তারপরে উনি শুয়ে গেছেন, কিন্তু আমার জ্বর কমে নাই। আচ্ছা। জ্বর না কমার পরে এখন যে আমি কিন্তু কোনো কাজকর্ম করতে পারছি না তখন। তা আমার সৌদিনী কি করছে, আমি কাজ করতে পারছি না, উনি কিন্তু এটা চালাকি করু আমাকে ওনার রান্না বান্না করে খাওয়াতে হবে, সেজন্য যে উনি আমার ননদের বাড়িতে চলে গেছে সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, আমি জানতাম ওনার বেড়াতে গেছেন, কিন্তু ওনার 4 ছেলে মেয়ের মধ্যে, ওনার 5 ছেলে মেয়ের মধ্যে একটা মারা গেছে, আরো 4টা ছেলে মেয়ে রেখে উনি একা চলে গেছেন। এখন ওদেরকে, আমি নিজেই তো অসুস্থ, ওদেরকে আমি কিভাবে রান্না করে খাওয়াবো? হ্যাঁ, আমি ওদেরকে রান্না করে খাওয়াতে পারছি না। পরে কি করছে, ওনার বড় ছেলেকে দিয়ে ছোট মেয়েটাকে নিয়ে গেছে, ছোট ছেলেটাকে নিয়ে গেছে, বড় ছেলে মেয়ে থেকে গেছে। তো আমার শাশুড়ি ওদেরকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, যদিও আমার শাশুড়ি ওনাদের সাথে খান না, ওনার যে দেবরকে বিয়ে করেছেন ওখানে খান। তারপরে 10 দিন এরকম ছিলাম। 10 দিন থাকার পরে আমি একটু সুস্থ হই। এই 10 দিন কিন্তু আমি না খাওয়াইছিলাম। হ্যাঁ, উনি আসছেন এর মধ্যে, তো আমি রান্না বান্না করতে পারিনি, সেজন্য উনি আমাকে খাবার দিতেন না। তো আমার শাশুড়ি কি করতেন, চুরি করে ওনাদের 2-3টা গরু ছিল, দুধের গরু,
গাই ছিলেন। তো দুধ দহন করতেন। ওই বিকাল 4টার দিকে যখন সবাই ঘুম থাকতো আসরের সময় আমার শাশুড়ি নামাজ পড়তে যেতেন, তখন উনি চুরি করে আমাকে 1 গ্লাস দুধ দিতেন বা বিস্কিট থাকলে 2টা বিস্কিট দিতেন। এই আমার খাওয়া। আচ্ছা, এই মানে বাচ্চা পেটে নিয়ে এইরকম অবস্থা। 10 দিন এরকম ছিলাম। আচ্ছা, তো 10 দিন পরে 10 দিনের দিন আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পরে ওদিন শুক্রবার ছিল। তো আমাকে বলতেছে যে এভাবে তোমার এখন 4 মাস চলতেছে, তখন আমার প্রেগন্যান্সির 4 মাস চলতেছে। তো তুমি সামনে তোমার বডি বড় হয়ে যাবে, তখন তুমি আর যেতে পারবে না। তুমি এখন আমার সতীন আর আমার শাশুড়ি আমাকে বলতেছে তুমি এখন তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো। আজকে শুক্রবার, আগামী শুক্রবারে তোমাকে মালিক গিয়ে নিয়ে আসবে। মালিক আমার দেবর। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি ওই দিন আমাকে ভাত দিবে যে একটা শুকনো একটা লাকড়ি ছিল, বড় ঘাস ছিল। আমাকে বলে যে এটা একটু ফাড়ি দাও কষ্ট করে, এই তারপরে তুমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নাও, জমার পরে তুমি চলে যাইও। তো আমি ঠিক আছে, আমি অনেক কষ্ট করে লাকড়িটা অর্ধেক ফেরেছি, লাকড়ি করেছি গাছেটা। তারপরে জোর আজান দিছে, আমি গোসল টোসল করে ভাত খাইলাম। খাওয়ার পর আমাকে পাঠিয়ে দিয়েছে, 50টা টাকা দিয়েছে। তো বিয়ের সময় আমাকে যে কাপড় চোপড় দিয়েছিল ওগুলো কিছুদিন ওগুলো রেখে দিছে। আচ্ছা, সোনা গয়না সব রেখে দিছে। এই আমাকে 2টা শাড়ি, 2টা ব্লাউজ, 2টা পেটিকোট আর একটা পুরনো ব্যাগ দিয়েছে। ব্যাগ দিয়ে আমাকে 50 টাকা দিয়ে মালিকের সাথে পাঠিয়ে দিল। তো আমাকে বলছে আজকে শুক্রবারে যাচ্ছ, আগামী শুক্রবারে মালিক যাবে, তুমি চলে আসিও। তো ঠিক আছে, আমিও চলে গেছি। কিন্তু এরপর আমাকে আনতে যায় না। 1 শুক্রবার, 2 শুক্রবার, প্রায় মানে তখন আমার প্রায় 8 মাস চলতেছে। তো কি করবো এখন আমি? আমার মামাকে বলতেছি, আমার ওরাও তো গরিব, এখন আমি ওখানে ওরাও আমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা, হ্যাঁ, যে আমাকে বিয়ে দিয়েছে বড় লোকের কাছে, ওদেরকে শুদ্ধ ক্যারি করবে এটা ভেবে এখন সে আমারই খরচ দিচ্ছে না। উনি আমাকে চিঠি পাঠাইছেন কি, আমি যাওয়ার পরে তুমি আমার মাকে লাথি মেরে চলে এসেছো। হ্যাঁ, তো তোমাকে আমি নিব না। যে মেয়ে আমার মাকে অপমান করে লাথি মেরে চলে আসে, তার আমার বাড়িতে তার কোনো ঠাঁই নেই। সে যদি আমার মা, আপনার জামাই আপনাকে বলছে চিঠি লিখেছে, তখন তো মোবাইল ছিল না। তো উনি 1 মাস পরে চিঠি আসা, 1 মাস লাগে একটা চিঠি আপ ডাউন করতে। তা আমি আমার চিঠি পাই যে তুমি আমার মাকে লাথি মেরে চলে এসেছো, আমার মার সাথে বেয়াদবি করেছো। তো এখন তুমি আমার মার পায়ে ধরে ক্ষমা চাইবে, আমার মা যদি তোমাকে ক্ষমা করে দেন তুমি আমাদের বাড়িতে থাকতে পারবে। হ্যাঁ, তো এখন আমি কিছু বুঝতে পারছি না ব্যাপারটা। আমি ওনাকে কখন লাথি মারলাম আমি তো এসব কিছুই জানি না। তখন আমি ওনাকে বললাম যে চিঠি লিখলাম যে আমি তো এসব কিছু জানি, এরকম কিছু হয়নি, আমি অসুস্থ ছিলাম, মাথা ঘুরে পড়ে গেছিলাম ওনার পায়ের সাথে হুচটকে, আমি তো ওনাকে লাথি মারি নাই। তো চিঠি না, আমি ওনাকে ক্যাসেট পাঠালাম, একটা ট্যাপ রেকর্ডের ক্যাসেট কথা রেকর্ড করে সম্পূর্ণ ঘটনা আমি ওনাকে বলে পাঠালাম। প্রথম ছিল হলো, তারপরে ও তো কোনো খোঁজ খবর নেয় না। আল্লাহর রহমত হয়ে গেছে, ছেলে বড় হচ্ছে আস্তে আস্তে। তো ও কিন্তু আর আসে নাই। আপনার জামাই আর খোঁজই নিচ্ছে না? খুঁজে নেয় নাই, টাকা পয়সাও দেয় নাই, আসেও নাই। আমার টোটালি কোনো খোঁজ রাখতেছে না। কিন্তু এর মধ্যে আমার মামাও কিন্তু আমাকে ইয়ে করতেছে। হ্যাঁ, ওরা কেউ আমাকে সহ্য করতে পারছে না। তারপরে এখন আমার ছেলেটা যখন 1 বছর হয়ে গেছে, তো ওইখানে ফ্যামিলি প্ল্যানিং এর লোক নিচ্ছিল, ক্লাস 8 পাস নিচ্ছে তখন। হ্যাঁ, তো আমার ক্লাসমেটের ভাই কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর হেড ছিলেন ওখানকার আমাদের থানার। হ্যাঁ, তো আমি ওনাকে গিয়ে ধরলাম, আমার মামাকে জিজ্ঞেস করছি আগে যে মামা ওখানে তো এরকম যে লোক নিচ্ছে, তো আমি তো করতে পারবো, নিম্ন মাধ্যমিক চেয়েছে, তো জাহিদ ভাই যেহেতু ওখানে আছে আমি ওনার সাথে কথা বলি ওটা আমাকে নেবে কিনা। তো শুধু শুধু বসে থাকে কি করব। তো আমার মামা বললেন যে আচ্ছা ঠিক আছে যা। তো আমি জাহিদ ভাইকে বললাম যে ভাইয়া আপনি তো আমার সবকিছু জানেন, তো আমি তো পড়ালেখা করতে পারি নাই, তো আপনি আমার জন্য একটু প্লিজ ট্রাই করেন না আমাকে একটু কেন চাকরিতে দেওয়ার জন্য। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব, তো তুমি চকরিয়ে আসো। ওখানে হেড অফিসে যেতে হবে, তো আসো। তো আমার মামাকে বললাম, মামা বললেন যে আচ্ছা ঠিক আছে। তো আমি বোরকা টোরকা পরে গেলাম। তো এই ব্যাপারে কয়েকবার আপ ডাউন করছি। হ্যাঁ, আজকে না হয় কালকে হবে, কালকে না হয় পরশু হবে। তো ঘুরাচ্ছে, আমিও ঘুরতেছি। তো এর মধ্যে মানুষে নানা কথা বলছে কি দুবাইয়ের কাছে বিয়ে দিয়েছে, এখন জামাই বিদেশে গেছে সেই জন্য ছোট মেয়ে। হ্যাঁ, মানে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে, কেমন করে থাকবে এগুলো বলতেছে। আচ্ছা আচ্ছা, বাট আমার মাইন্ডে কিন্তু এগুলো টোটালি ছিল না। ওনাও তো আমার কাছে থাকলেই বা কি না থাকলেই বা কি, এটা আমার কোনো ফরক পড়তো না। আমি ওনাকে
মানে লাভ কি জিনিস সেটাও আমি বুঝতাম না, সংসার কি জিনিস সেটাও আমি টোটালি বুঝতাম না। বদনাম করতেছে, আমাকে চলে যেতে বলছে না, আমি চলে যাবো, দ্যাটস ইট। আমার ধারণা এটুকুই। তারপরে ঠিক আছে, তখন আমার মামা আমাকে এগুলো নিয়ে টর্চার করতেছে, হ্যাঁ, যে মানুষে খারাপ বলতেছে। তাহলে যে মামা, মানুষে খারাপ বলতেছে, মানুষে তো জানে না আমাদের ভিতরে কি হচ্ছে। Right. মানুষে জানে যে আমাকে দুবাইয়ের কাছে বিয়ে দিয়েছেন, সে অনেক বড় লোক, হ্যাঁ। তো আমি যখন বাইরে যাচ্ছি সবাই তো মনে করবে এটাই, যা ক্যারেক্টারলেস, এটাই তো মনে করবে। আর যেহেতু গ্রাম, মানুষের কাজই হচ্ছে বলা, ওরা যে এত দিনের পর দিন না খেয়ে থাকছে, ওরা কেউ আমাদের কাছে একবেলা খাওয়া খেয়েছে কিনা জিজ্ঞেস করছে? True. করে নাই। তাহলে ওদের কথা আমাদের কি এসে যায়? বললে আমাকে সমাজ নিয়ে থাকতে হবে, এই সমাজ নিয়ে আমাকে মরতে হবে। তাহলে আপনি সমাজ নিয়ে থাকবেন, সমাজ নিয়ে মরবেন। আপনি যদি মরে যান, যখন আপনার লাশে গন্ধ ছুটবে, তখন ওরা এমনিতেই দাফন করবে, কারণ গন্ধ কেউ সহ্য করতে পারে না। True. সমাজ, যে সমাজ আমি খাইছি খাই নাই, আমার ভালো মন্দ কোচ করে নাই, আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, তখন কেউ বাধা দেয় নাই, এখন কেন আমি সেই সমাজের কথা শুনবো? True. আমি সমাজের কথা শুনবো না। তখন আমার মা আমাকে বার করে, খুব মেরেছেন, মেরে আমাকে বার করে দিলেন, এই বাচ্চা সহ? বাচ্চা সহ বার করে দিয়েছেন। এখন আমি আমার মার কাছেও যেতে পারছি না। বাচ্চার বয়স কত তখন? বাচ্চার বয়স তখন 1 বছর 10 মাস। তারপর? এখন আমি আমার মার কাছেও যেতে পারছি না, কারণ উনি আমাকে ওদের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে দিয়েছেন। ওখানে গেলে আমার ভাই আমাকে যেতে দিচ্ছে না। True. হ্যাঁ, তো আমি কোথায় যাবো? আমার মা এখন ওদের উনি টাকা পয়সা দিচ্ছেন না, আমার দোষ, এটাও আমার দোষ। আমি চাকরি করতে চাচ্ছি ওনাদেরকে একটু হেল্প করার জন্য, হ্যাঁ, নিজেও একটু ভালো থাকবো, না খেয়ে থাকতেছি দিনের পর দিন। এমন হয়েছে যে আমি লাকড়ি কাটতে গেছি, সারাদিন গাছ কেটে যে কয়মান হয়েছে এগুলো টাকাগুলো দিয়ে সন্ধ্যায় এসে 8টায় না আমরা রুটি বানিয়ে খেয়েছি। তখন আমার মামার প্রেস্টিজে লাগে না সেটা, এখন আমি চাকরি করতে যাচ্ছি, সেটা প্রেস্টিজে লাগতেছে। True. আমাকে বার করে দিয়েছে। তো আমি কি করবো? আমার ভাইয়ের ওখানে যেতে পারছি না। আমি আমার বান্ধবীদের ঘরে ঘরে প্রায় 2 মাস এরকম ছিলাম, আজকে এর ঘরে তো কালকে এর ঘরে, এই বাচ্চা নিয়ে? এই বাচ্চা নিয়ে। তো শেষে ভেবে দেখলাম যে না, এইভাবে তো জীবন যাবে না। হ্যাঁ, আমি কি করব? বাচ্চা নিয়ে করতে যাবে, বাচ্চা নিয়ে আমি কোনো কাজও করতে পারবো না। তখন আমার হাতে একটা সিকোফাইভ ঘড়ি ছিল, বিয়ের সময় দিয়েছিল। এই ঘড়িটা বিক্রি করে একটা রেড কাউ দুধের টিন নিয়েছি, যেটা তখন 65 টাকা ছিল। রেড কাউ দুধের টিনটা নিয়ে একটা হিন্দুর ঘরে আমার মাকে ডেকে এনে আমার ছেলেটাকে দিয়ে দিলাম, দিয়ে বলছে মা তুমি ওকে দেখো, আমি শহরে চলে যাই। হ্যাঁ, এখানে আর কি বা করবো? দিকে ওখানে গার্মেন্টসে বলো মানুষের চাকরি করে, গার্মেন্টসে চাকরি করবো। আমাদের এলাকার একটা ছেলে বলেছিল এটা। মা বলেছে ঠিক আছে। আমি আমাকে দিয়ে কান্না করে করে শহরে চলে আসুন এর সাথে। ওই ছেলেটার সঙ্গে? হ্যাঁ, পাড়া তো চাচাতো ভাই লাগে। আচ্ছা। তো উনি এনে আমাকে লালদিঘি পাড়ে হোটেল আলফা তাদের তুললেন। আচ্ছা। তো বলছে যে এখন তো সাদেখানে আমার কোনো আত্মীয় স্বজনও নাই, তো তোকে নিয়ে আমি কোথায় থাকবো? আর ওই কক্সবাজার থেকে চিটাগাং এ আসলেন? হ্যাঁ। তো যে কদিন, বাচ্চাটা আপনার মায়ের কাছে? হ্যাঁ, আচ্ছা। যে কদিন চাকরি না হয়, চাকরি তো আসার সাথে সাথে হয় না, খুঁজতে হবে। তো চাকরি যে কদিন না হয় আমরা এখানে থাকি। তো ঠিক আছে থাকলাম। তো রাতে দেখি উনি আমাকে ফোর্স করছেন ওনার সাথে